প্রেডিকশন ভুল হয়ে গেল। ভয়ঙ্কর সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করলো। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স পরপর চতুর্থ ম্যাচে টসে হারলেন, কিন্তু টসে হারার কপালটা আজকে আর সুকপাল হলো না, সেই কপালটা খারাপ কপালই হয়ে গেল। ওদিকে আরসিবি যে ম্যাচগুলো খেলেছে এই ম্যাচের আগ পর্যন্ত যে ম্যাচটা জিতেছে সেই ম্যাচে একমাত্র জয়, যে ম্যাচে তারা পরে ব্যাট করেছে, পরে ব্যাট করে একমাত্র জয় পেয়েছে, এবং আগে বাকি সবগুলো ম্যাচে তারা টসে জিতে হেরে আগে ব্যাট করেছে, আগে ব্যাট করে সবগুলো ম্যাচ হেরেছে। সেই সংখ্যা আজকেও ছিল, আগে ব্যাট করেছে তারা এবং টসে জিতে ইচ্ছাকৃতভাবে আগে ব্যাট করেছে। আগে ব্যাট করার অন্যতম বড় কারণ সানরাইজার্স হায়দ্রাবাদকে এর আগের ম্যাচে তারা দেখেছে আগে ব্যাট করে কি ভয়ঙ্কর রূপ নিতে, 287 রান করেছিল সেই ম্যাচে। সেই কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে ব্যাট তুলে দেননি অধিনায়ক ফাফ ডু প্লেসি। নিজেরা আগে ব্যাট করেছে এবং নিজেরা আগে ব্যাট করে খুব যে বড় স্কোর করতে পেরেছে তারা তা পারেনি। 206 রান করেছে মাত্র। ধারাভাষ্য কক্ষে সুনীল গাভাস্কাররা বলছিলেন যে এই উইকেটে এই মাঠে 240-এর বেশি রান যদি আরসিবি করতে পারে তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সেই রানটা নিরাপদ রান হতে পারে, তাছাড়া কোনো রানই নিরাপদ রান না। 200 কিংবা 200-র আশেপাশে রান হলে সেই রান সানরাইজার্স হায়দ্রাবাদ অনায়াসেই টপকে যাবে, কিন্তু হলো ভিন্ন। 206 রান করলো আরসিবি, সেখানে বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছেন, কিন্তু বিরাট কোহলি খুবই স্লো ব্যাটিং করেছেন। আবারও 51 রান করতে তিনি খেলেছেন 43টি বল, সেখানেই মূলত রানটা পিছিয়ে গেছে। বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি দারুণ শুরু করেছিলেন, দারুণ শুরুর পরেও কিন্তু আসলে বড় স্কোর হয়নি। বিরাট কোহলির পর রাজত পাতিদার একমাত্র টি-20-র ঝড় যেটা বলে সেটা দেখিয়েছেন। রাজত পাতিদার 20 বলে 50 রানে আউট হয়েছেন। তিনি টিকে থাকলে হয়তো রানটা 250 পার হয়ে যেতে পারত। ক্যামেরন গ্রিন 37 রানের ইনিংস খেলেছেন অপরাজিত 20 বলে। যদি স্কোর কার্ডের দিকে তাকাই তাহলে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি 51 এবং ফাফ ডু প্লেসি 25 রান করে ফাফ ডু প্লেসি প্রথম আউট হন। তাদের জুটি হয় 48 রানের। এর পরে যারা ভালো করেছেন, উইল জ্যাক্স ভালো করতে পারেননি আজকে, তারপরেই রাজত পাতিদার এসে ভয়ঙ্কর রূপ নিয়েছিলেন। শেষ পর্যন্ত 206 রান হলো। 206 রানের প্রতি উত্তর দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রায় সব ব্যাটসম্যানই ব্যর্থ হলেন। অভিষেক শর্মার ব্যাটে কিছু রান আসলো। অভিষেক শর্মা 13 বলে 31 রানের একটা ঝড় খেললেন, কিন্তু তিনি পেরে উঠলেন না। সব থেকে বড় ক্ষতিটা হলো প্রথম ওভারেই মাত্র 1 রানে ট্রাভিস হেড আউট হয়ে গেলেন। ট্রাভিস হেড তাকে উইল জ্যাক্স আউট করেছেন। উইল জ্যাক্সের সেই উইকেটটা রীতিমতো সোনার হরিণ ছিল আসলে। ট্রাভিস হেডের আউট হওয়ার পরে তাদের ব্যাটসম্যানরা কেউই ভালো খেলতে পারেননি। মাকরাম 7 রান করেছেন 8 বলে। নীতিশ কুমার রেড্ডি তিনি 13 রান করেছেন 13 বল খেলে। শাহবাজ আহমেদই শেষ দিকে একমাত্র কিছু রান করেছেন, কিন্তু স্বভাব বিরুদ্ধ পুরো স্রোতের উল্টো ব্যাট করেছেন তিনি। 40 রান করতে খেলেছেন 37 বল। তার এই স্লো ব্যাটিংয়ের কারণে শেষ দিকে একটু যখন আশা জাগছিল শাহবাজ এবং প্যাট কামিন্স যখন ব্যাট করছিলেন, সেই শাহবাজের স্লো ব্যাটিংয়ের কারণে প্যাট কামিন্সের উপরে বেশি প্রেশার পড়ে যায়। প্যাট কামিন্স 31 রান করেছেন, সেই প্রেশার তিনি নিতে পারেননি, তিনি আউট হয়ে গেছেন। প্যাট কামিন্স তো ব্যাটসম্যান না। শাহবাজ আমার মনে হয় যে ক্লাসেন, মার্করাম, ট্রাভিস হেড, অভিষেক শর্মা সবাই যখন ব্যর্থ হলেন তখন শাহবাজ, আব্দুল সামাদ তাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল। শাহবাজ 40 রানের একটা দায়সারা ইনিংস খেললেন, সেখানেই মূলত বড় ব্যবধানে হেরে গেল। 171 রান করতে পেরেছে তারা 8 উইকেটে 20 ওভারে, অল আউট হয়নি। 35 রানে হেরেছে। 207 রানের টার্গেটে তারা এই যে জিততে পারল না, সেই জিততে না পারার
মূল কারণ কিন্তু তাদের ব্যাটিং ব্যর্থতা। বোলিংয়ে যদি আমরা দেখি, ক্যামেরুন গ্রিন 2 উইকেট নিয়েছেন, ব্যাটিংয়ে 37 রান করেছেন। করণ শর্মা দুর্দান্ত বল করেছেন। করণ শর্মা এই ডানহাতি লেগি 2 উইকেট নিয়েছেন 29 রান দিয়ে। স্বপ্নিল সিং ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে তাকে নেওয়া হয়েছিল, তিনি 2 উইকেট নিয়েছেন 40 রানে। এই 3 জন মিলে 6 উইকেট নিয়েছেন। সেখানেই মূলত সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা শেষ হয়ে গেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ওপেনিং জুটি বড় কিছু না করলে শেষের দিকে এই যে হাল ধরতে না পারা, এটা যদি অব্যাহত থাকে তাহলে ওই 287, 277, 266 এই যে বিশাল বিশাল স্কোর করা এই দলটা বিপদেই পড়বে আমার মনে হয়। ট্রাভিস হেড যে কোনো কারণেই একদিন খারাপ খেলতেই পারেন, হেনরিক ক্লাসেন একদিন খারাপ খেলতেই পারেন, মার্করাম কোনো দিনই দায়িত্ব নিতে পারছেন না। পরের দিকের ব্যাটসম্যানরা যদি টপ অর্ডারের ব্যর্থতার পরে দায়িত্ব নিতে না পারেন তাহলে দলের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা খুব একটা মনে হয় না। এমনিতেই হায়দ্রাবাদের বোলিং শক্তি কিন্তু খুব বেশি আহামরি ভালো শক্তি না, কারণ তারা বড় বড় স্কোরও যেদিন করেছে, 287 করেছে, সেদিন 262 করতে দিয়েছে আরসিবিকে। মুম্বাইয়ের সঙ্গে তারা 277 রান করেছিল, সেদিন মুম্বাই 246 রান করে ফেলেছিল। এই যে রান করতে দেয়া, তাতেই বোঝা যায় যে বোলিং শক্তি তাদের খুব একটা যে ভালো সেটা বলা যাবে না। প্যাট কামিন্স যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক, তিনি ভালো বোলার, তার দলের ওভারঅল বোলিং শক্তি কিন্তু ওই বড় মানের বলা যাবে না। সেই কারণেই ব্যাটিংয়ের উপরে নির্ভরশীল এই দলটি। ব্যাটিংয়ের উপর নির্ভরশীল থাকতে হলে ব্যাটিংয়ে 1-2 জন ব্যর্থ হলে বাকিদেরকে দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিয়ে আমার মনে হয় যে আজকের ম্যাচটা খুব সহজ ম্যাচ ছিল। সে মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার কেউই দায়িত্ব নিতে পারেনি বলে ম্যাচটা অবশেষে হেরে গেল। পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, আরসিবি এখনও পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অবস্থান 3-এ ছিল, 3-এই আছে। কেকেআর 2-এ আছে, রাজস্থান রয়্যালস 1-এ রয়েছে। 4 নম্বরে লখনৌ, 5-এ চেন্নাই সুপার কিংস। আরসিবির অবস্থান যেখানে ছিল সেখানেই, যদিও একটা জয় যুক্ত হলো। 9 খেলা এখন পর্যন্ত সর্বোচ্চ 9টি করে ম্যাচ খেলেছে 3টা দল, দিল্লি ক্যাপিটালস, গুজরাট এবং আরসিবি। আরসিবি 9 খেলায় মাত্র 2 জয়, 7 পরাজয়। 7 পরাজয়ের 7 ম্যাচেই কিন্তু তারা প্রথমে ব্যাটিং করেছে। এই আজকে প্রথমে ব্যাটিং করে তারা ম্যাচটা জিতলো।